আগের দিনকে প্রতিসরণ বা রিফ্রাকশন যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম সেই চ্যাপ্টারটার ওটা ফার্স্ট ক্লাস ছিল। সেই ফার্স্ট যে ক্লাসটা ছিল সেই ফার্স্ট ক্লাসের রেসপেক্টে আমরা ওই প্রিজমের ন্যূনতম চ্যুতিকোণ বা প্রিজম কোণ সম্পর্কে বিভিন্ন কিছু আইডিয়া দিয়েছিলাম। এবার এখন হচ্ছে এটা আলোর প্রতিসরণ চ্যাপ্টার, এটা সেকেন্ড ক্লাস। এই ক্লাসের রেসপেক্টে ফার্স্টে এক্সপ্লেন করছি প্রবলেমস অন মিউ সমান সাইন a প্লাস ডেল m বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। মিউটা হচ্ছে প্রিজম প্রতিসরাঙ্ক, এটা কি প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসরক কোণ। এই যে প্রিজমটা ছিল, এই প্রিজমটা ধরো এবিসি একটা প্রিজম, এবিসি প্রিজমের প্রিজম কোণ বা প্রতিসরক কোণ হচ্ছে এটা। আর বলা ছিল ডেল এমটার নাম হচ্ছে ন্যূনতম চ্যুতিকোণ ডেল এম। এবার এই ফর্মুলাটার ম্যাথমেটিক্স এখানটায় দেওয়া আছে। তাহলে কোন প্রিজমের প্রতিসরক কোণের মান, কোন প্রিজমের প্রতিসরক কোণ, তাহলে প্রতিসরক কোণের মান ন্যূনতম চ্যুতিকোণের মানের সমান। তাহলে প্রতিসরক কোণকে কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল এ। সো প্রতিসরক কোণ ক্যাপিটাল এ ন্যূনতম চ্যুতিকোণের মানের সমান। তাহলে এটা কার সাথে সমান? ডেল এম এর সাথে। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন পরিষ্কার বোঝা যাচ্ছে এ আর ডেল সাবস্ক্রিপ্ট এম পরস্পর সমান। তাহলে এ আর ডেল সাবস্ক্রিপ্ট এম যদি পরস্পর সমান হয় তাহলে আমাকে বার করতে হবে প্রিজম কোণের মান। প্রিজম কোণের মান বার করতে হবে। এ আর ডেল এম কিন্তু পরস্পর সমান। তাহলে প্রিজম প্রতিসরাঙ্ক মিউ সমান সমান ফর্মুলাটা যা ছিল এখানে লিখলাম sin a প্লাস ডেল m বাই 2 বাই sin a বাই 2 মিউ। দুটো জিনিস পরস্পর সমান এ আর ডেল এম, সেই জন্য ডেল এম এর জায়গায় বসিয়ে দিয়েছি এ। তাহলে sin a ছিল, ডেল এম এর জায়গায় লিখলাম এ, ডিভাইড বাই কি আছে sin a বাই 2। এটা দুটো আছে a প্লাস a, তাহলে আমার দাঁড়ালো কত 2a ডিভাইডেড বাই 2, নিচে আছে কত sin a বাই 2। নেক্সট তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, জাস্ট পড়ে আছে কত sin a। এবার এই পোরশনটাকে জাস্ট এখানে লেখা হচ্ছে মানে ফর্মুলা মেইনটেইন করে sin a ছিল লেখা হলো 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2, ট্রিগোনোমেট্রি ফর্মুলা মেইনটেইন করে ডিভাইড বাই sin a বাই 2। সো sin a বাই 2 sin a বাই 2 বাদ চলে গেল, পড়ে আছে কত 2 cos a বাই 2, 2 cos a বাই 2। এবার যে কোশ্চেনটা দেওয়া ছিল কোশ্চেনে বলা আছে মিউ এর জায়গায় কত √3, মিউ এর জায়গায় বসিয়ে দিলাম এটা। তাহলে আমাকে বার করতে হবে ক্যাপিটাল A এর ভ্যালু। সো √3 সমান পেলাম 2 cos a বাই 2, √3 সমান পেয়েছি 2 cos a বাই 2। তাহলে এই জায়গাটায় বলা হচ্ছে নেক্সট ক্যালকুলেশন that implies to be √3 by 2 equals to cos of a by 2, √3 by 2 এই টার্মটা দেওয়া আছে। এই টার্মটা মানে cos কত ডিগ্রি হবে? এটা cos of 30, cos 30 equal to √3 by 2 cos of a by 2, ultimate cos cos cancel out, a equal to 60 ডিগ্রি। তাহলে এটা ম্যাথমেটিক্স সলভ করে প্রিজম কোণ বা প্রিজমের প্রতিসরক কোণের মান 60 ডিগ্রি আসবে। কিন্তু জেনারেল নিয়ম হচ্ছে যদি আমার কোনো ম্যাথমেটিক্স দেওয়া থাকে সেখানে যদি এই কোণটার মান বলা না থাকে আমি কিন্তু ধরে নেব 60 ডিগ্রি। এখানে আমাকে এই ভ্যালুটাকে ফাইন্ডিং করতে বলেছে। ক্লিয়ার কনসেপ্ট? অ্যাকর্ডিং টু কোশ্চেন, এই কোশ্চেনে বলা আছে যে প্রিজমের এই প্রতিসরক কোণের ভ্যালু 60 ডিগ্রি, 60 ডিগ্রি প্রতিসরক কোণ। এবার প্রিজমের প্রথম প্রতিসরক তল, প্রথম প্রতিসরক তল হচ্ছে এটা। এবার প্রথম যে প্রতিসরক তল এবি, এবিতে তাহলে প্রিজমের যে আগের যে ছবিটা ছিল সেই ডায়াগ্রামে যেরকম ভাবে রে ডায়াগ্রাম ড্র করা হয়েছে একদম সেইভাবে ড্র করেছি। এবিসি একটা প্রিজমের প্রধান ছেদ, এবি তল প্রতিসরক তলের অভিলম্ব এন, এসি প্রতিসরক তলের অভিলম্ব এন ড্যাশ ও। তাহলে এবি প্রতিসরক তলের অভিলম্ব কত এন ও, আর এসি প্রতিসরক তলের অভিলম্বের নাম এন ড্যাশ ও। ব্যাস, এই যে ফিগারটা এখানটায় আছে এই ফিগারে আলোক রশ্মির নাম ছিল পি কিউ, কিউ আর পথে গিয়েছে, ধরো আর এস পথে পাস করেছে। কোশ্চেনে বলা আছে প্রথম প্রতিসরক তলে কোণ করছে কত 45 ডিগ্রি, ফার্স্ট কোণ করছে 45 ডিগ্রি, হচ্ছে আলোক রশ্মির আপতন কোণ প্রথম প্রতিসরক তল। তাহলে 45 ডিগ্রি কোণ করছে I1টা হচ্ছে 45 ডিগ্রি। এবার বলা আছে যে নির্গমন কোণের মান কত। নির্গমন কোণ যেটা আছে, নির্গমন কোণ মানে
এই লাস্ট কোণটাকে বলে নির্গমন কোণ। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন, যে কোশ্চেনটা দেওয়া আছে, কোশ্চেনে বলা আছে যে ফার্স্টের যে কিউ যেটা আছে, আমি আগের দিনকে বুঝিয়েছিলাম যে যখন আমি এখান থেকে এদিকে হাঁটবো, সাপোজ রেটা পি কিউ হয়ে কিউ আর পথে যাচ্ছে, রেটা যখন আমার বাঁ দিক থেকে প্রিজমের ভিতরে যখন এন্টার করছে, তখন এই পয়েন্টের রেসপেক্টে বাঁ দিকটা হচ্ছে আপতন কোণ, ডান দিকটা প্রতিসরণ কোণ। সিমিলারলি যখন লাইটটা কিউ আর ক্রস করে যখন আর এস পথে যাচ্ছে, সিমিলারলি আর পয়েন্টের বাঁ দিকটা আপতন কোণ, ডান দিকটা প্রতিসরণ কোণ। তাহলে এই ছবিটা আমার দেওয়া আছে। তাহলে আমার এবার এখানে বার করতে হবে যে নির্গমন কোণের আই টুর ভ্যালু। তাহলে আমরা এই পয়েন্ট আর এই পয়েন্ট স্নেলের ল খাটাচ্ছি। তাহলে কিউ বিন্দুতে, তাহলে এটা সলিউশন করা হচ্ছে পয়েন্ট কিউতে, কিউ বিন্দুতে স্নেলের সূত্র খাটাচ্ছি, কিউ বিন্দুতে স্নেল। তাহলে এটা কি মিডিয়াম? এয়ার মিডিয়াম। সো এয়ার মিডিয়ামের প্রতিসরাঙ্ক μ1 ইকুয়ালস টু 1। এটা কি মিডিয়াম? এয়ার মিডিয়াম, প্রতিসরাঙ্ক μ1 ইকুয়ালস টু 1। এটা গ্লাস মিডিয়াম, প্রতিসরাঙ্ক কত? মিউ। তাহলে এই বিন্দুতে আমরা স্নেলের ল খাটাচ্ছি। কিউ বিন্দুতে যদি আমি স্নেলের ল খাটাই, তাহলে আমি এখান থেকে এই এদিকে হাঁটছি, যেহেতু রেটা পি কিউ হয়ে কিউ আর পদে এন্টার করছে, তাহলে স্নেলের যে ল, সেই ল অনুযায়ী যদি আমরা লিখি, ফার্স্ট প্রতিসরাঙ্ক কত? v1, ফার্স্ট অ্যাঙ্গেল কত? i1, তাহলে μ1 ফার্স্ট অ্যাঙ্গেলের রেসপেক্টে নেবো বলেছিলাম, তাহলে μ1 ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে i1। সো কি লিখছি? sin অফ i1 দ্যাট ইজ ইকুয়াল টু, সেকেন্ড মিডিয়ামে ঢুকছি, এখান থেকে জাস্ট এই পয়েন্টের ডান দিকে μ1 ছিল, এই মিডিয়ামে এখানে কি আছে? মিউ। v1 এর জায়গায় লিখে দিলাম মিউ। এখানেও হচ্ছে sin, সেকেন্ড অ্যাঙ্গেল কত আছে? r1, সো এখানটায় r1 বসিয়ে দিলাম। ক্লিয়ার কনসেপ্ট? ঠিক স্নেলের লটাকে এইভাবে আমি খাটালাম। এবার বলছি যে তাহলে এই যে μ1 এর যে ভ্যালুটা এয়ার মিডিয়ামে 1, তাহলে এটা 1 থাকলো, sin i1 হচ্ছে 45 ডিগ্রি। সো sin অফ 45 দ্যাট ইজ ইকুয়াল টু মিউ। অ্যাকর্ডিং টু কোশ্চেন মিউ এর মান বলা আছে কত? √2। মিউ এর মান এখানে √2 বসিয়ে দিলাম, sin অফ r1। সো sin 45 এর ভ্যালু 1/√2 ইকুয়াল টু √2 অফ sin r1। এবার √2টা এদিকে পাঠিয়ে দিলাম, 1/2 ইকুয়ালস টু sin অফ r1। এবার এটা 1/2 হচ্ছে sin 30, সো দ্যাট ইজ ইকুয়াল টু sin r1। আলটিমেট ভ্যালু অফ r1 ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে আমি এই পয়েন্টে কিউ বিন্দুতে স্নেলের সূত্রটা অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে আমার ক্যালকুলেশন, জাস্ট স্নেলের সূত্রগুলোকে আমরা এইভাবে লিখলাম, লেখার পরে ক্যালকুলেশন করে এই কোণটার ভ্যালু বার করে পেলাম। r1 কত ডিগ্রি আসলো? 30 ডিগ্রি। তাহলে ভ্যালু অফ r1 এর ভ্যালু আসলো 30 ডিগ্রি। তাহলে এই জায়গাটায় সাপোজ লিখলাম 30 ডিগ্রি। নেক্সট আইডিয়া হচ্ছে r1 এর ভ্যালুটা যে আমার বেরিয়ে গেল 30 ডিগ্রি, তাহলে আমার টার্গেটটা কিন্তু যে i2 বার করতে হবে। এবার এই যে প্রিজমটা দেখা যাচ্ছে, এটার জন্য একটা ফর্মুলা আমরা এর আগে শিখে এসেছিলাম, যে আবার আমরা জানি যে a ইজিক্যাল টু এটা ইজিক্যাল টু এটা প্লাস এটা আমরা আগে জেনে এসেছি, r1 প্লাস r2 বলে a। প্রতিসারক কোণ কত? 60। পরীক্ষায় না বলে দিলেও 60 ধরে নেবে, ক্যাপিটাল এর ভ্যালু। সো এখানে 60 লিখে দিলাম। r1 কত লেখা আছে? r1 এক্ষুনি সলভ করলাম, 30, r1 30 প্লাস r2, তাহলে আমরা r2 বার করে ফেললাম, 60 মাইনাস 30 ইকুয়াল টু 30। ব্যাস, কমপ্লিট। তাহলে অলরেডি r2 বেরিয়ে গেল 30, এটুকু আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা এই পয়েন্টে স্নেল খাটাবো, আমাদের কাজ শেষ। এই পয়েন্টে স্নেল খাটাবো। তাহলে আমি সংক্ষেপে লিখছি, এখন ক্যাপিটাল আর যে বিন্দুটা আছে, ক্যাপিটাল আর বিন্দুতে আমরা এখন স্নেল খাটাচ্ছি, ক্যাপিটাল আর বিন্দুতে। তাহলে ক্যাপিটাল আর বিন্দুতে এখানে যদি আমরা স্নেল খাটাই, তাহলে লাইট কোন দিক থেকে যাচ্ছে? কোন দিকে? লাইটটা ইনসাইড থেকে যাচ্ছে আউটসাইড, এখান থেকে লাইটটা এদিকে যাচ্ছে। এখান থেকে এদিকে যখন যাচ্ছে, তাহলে ফার্স্ট প্রতিসরাঙ্ক কত আছে? মিউ, লিখে দিলাম মিউ। ফার্স্ট অ্যাঙ্গেল কত? r2, এখানটায় লিখলাম হচ্ছে r2। এবার r2 এর আগে সাইন দিয়ে বসে থাকলাম, এখানে সাইন দিলাম। নেক্সট এখান থেকে আমি ডান দিকের মিডিয়ামে যাচ্ছি, তাহলে আগে ছিল মিউ, এখান থেকে যখন আমি এদিকে যাচ্ছি, তাহলে মিউ এর জায়গায় কত? এই মিডিয়ামে কত লিখবো? μ1। এই মিডিয়ামে জাস্ট মিউ
ফার্স্ট অ্যাঙ্গেল R2 তার আগে সাইন বসিয়ে দিলাম, দ্যাট ইজ ইকুয়াল টু এখানে মিউ ছিল, এখানে কত আছে মিউ1, তাহলে মিউ1 থাকলো। এখানেও তুমি সাইন লিখে দাও, তোমার আগে অ্যাঙ্গেল ছিল ফার্স্ট অ্যাঙ্গেল R2, এখান থেকে এখানে ঢুকিয়ে সেকেন্ড অ্যাঙ্গেল কত I2, তাহলে মিউ1 সাইন অফ কত হবে এটা I2 সাইন I2। এবার সব ভ্যালু দেওয়া আছে, আমাকে I2 বার করলে গল্প শেষ। মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু √2, এটা √2 ইনটু R2, R2 এর মান কত বেরিয়েছে 30, তাহলে আমার এখানটায় লিখছি ডাইরেক্ট sin 30। মিউ1 এর কত, মিউ1 হচ্ছে 1, দ্যাট ইজ ইকুয়াল টু sin I2। ঠিক আগের মতো এটা √2 ইনটু sin 30 কত 1/2 ইকুয়াল টু sin I2। এবার এটা সলভ করলে নিচে কত হচ্ছে 1 দুটো আছে √2 এর স্কয়ার হয়ে যাবে, এটা √2 এর স্কয়ার এগুলো কাটাকুটি করলে 1/√2, তাহলে হচ্ছে আমার sin 45 ডিগ্রি ইকুয়াল টু sin অফ I2, দ্যাট ইজ ইকুয়াল টু I2 সমান 45 ডিগ্রি। তাহলে ভ্যালু অফ নির্গমন কোণ বা ইমার্জেন্ট যে অ্যাঙ্গেলটা আছে তার ভ্যালুটা আমার আসলো 45 ডিগ্রি। ক্লিয়ার? এই অঙ্কটা এই পর্যন্ত সলভ হয়ে গেল। নেক্সট প্রবলেম, প্রিজমের প্রথম পৃষ্ঠে লম্ব আপতন ঘটলে দেখাও যে মিউ সমান এটা। এবার দেখা যায় যে এক্সামে এই প্রুফটা দেয় আর সবাই এই প্রুফটা করে চলে আসে, মিউ সমান সাইন a প্লাস ডেল m বাই 2 ডিভাইডেড বাই সাইন a বাই 2। এটা কিন্তু পুরো আলাদা, কারণ এখানে ডেলটা হচ্ছে শুধুমাত্র চ্যুতিকোণ আর ডেল mটা যেটা হচ্ছে মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম চ্যুতিকোণ। এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা, এই দুটো পুরো সেপারেট। এই প্রুফটা অলরেডি আগে করে এসেছি, এখন এই প্রুফটা করাবো। এবার প্রিজমের যে কোনো ম্যাথামেটিক্স থাক না কেন, আমি প্রিজমের প্রথমে বেসিক ডায়াগ্রামটাকে ড্র করছি। বেসিক ডায়াগ্রাম কোনটা ছিল, এবিসি একটা প্রিজম ছিল, এই এবি তলের অভিলম্ব কোনটা, ও এবি যে প্রতিসারক তল এটার যে অভিলম্ব সেটাকে এইভাবে ড্র করছি, ব্যাস। নেক্সট বলা হচ্ছে এসি যে প্রতিসারক তল ছিল, এসি প্রতিসারক যে তলটা ছিল সেই তলের অভিলম্বটা এভাবে ড্র করলাম। তাহলে জাস্ট এসি তলের অভিলম্বটা হচ্ছে এটা, তাহলে এবি তলের অভিলম্বটা কত NO। সিমিলারলি এসি তলের অভিলম্বটার নাম দিলাম এখানে N'2। তাহলে একটা রশ্মি, যে রশ্মি আমি এর আগে থেকে বলে আসছি PQ আলোক রশ্মি, ধরো প্রিজমের মধ্য দিয়ে পাস করলো QR পথে করে, প্রিজম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, রাস্তাটার নাম হচ্ছে RS। তাহলে PQ পথে গেল, কিউ পয়েন্ট থেকে QR পথে এন্ট্রি করলো করে R থেকে RS পথে পাস করে বেরিয়ে চলে গেল। এবার এইটা হচ্ছে প্রিজমের ছবির জেনারেল ডায়াগ্রাম। তাহলে কিউ পয়েন্টের রেসপেক্টে বাঁ দিকের যে অ্যাঙ্গেলটা সেই অ্যাঙ্গেলটা হচ্ছে I1, কিউ পয়েন্টের রেসপেক্টে ডান দিকের যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা হচ্ছে R1। সিমিলারলি এই অ্যাঙ্গেলটা হচ্ছে R2 আর লাস্ট অ্যাঙ্গেলটা হচ্ছে I2। তাহলে প্রথম যে পয়েন্ট কিউ এর রেসপেক্টে এটা আপতন কোণ প্রতিসরণ কোণ, আর এর রেসপেক্টে যদি আমি এখান থেকে এদিকে হাঁটি এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। আর ফাইনালি পুরো ফিগারটা রেসপেক্টে এটা আপতন কোণ, এটা কি নির্গমন কোণ। এবার বলা হচ্ছে এই জায়গাটায় প্রিজমের প্রথম পৃষ্ঠে লম্ব আপতন, প্রিজমের প্রথম পৃষ্ঠ মানে এবি তলে লম্ব আপতন। তার মানে হচ্ছে এই আলোক রশ্মিটা জাস্ট এইভাবে পড়ছে, পিকিউ রশ্মিটা প্রথম পৃষ্ঠে এবির উপর আলোক রশ্মিটা পড়ছে বলে আমরা আপতন কোণটা, এটা হচ্ছে I1টা হচ্ছে আপতন কোণ, এই I1টা হচ্ছে আপতন কোণ বা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বা আপতন কোণ। যদি এই পেনটাকে জাস্ট আমরা এরকম করে ঘোরাই, এটা পেনটা মনে করো পিকিউ, তাহলে পেনটাকে যদি আমি ঠিক এভাবে ঘোরাই তাহলে আমি বুঝতেই পারছি আপতন কোণের ভ্যালুটা আস্তে আস্তে ডিক্রিজ করছে, আস্তে আস্তে ডিক্রিজ করছে। বলছে লম্ব আপতন মানে পুরোপুরি অবিলম্ব কোণটা, এবি সারফেসের অবিলম্ব কোণটা NO, পুরো অবিলম্ব ভাবে আমি রশ্মিটা ফেলবো। তাহলে পুরো অবিলম্ব ভাবে যদি রশ্মিটাকে ফেলি তাহলে আমার এই যে পিকিউ রশ্মিটাকে আমি যদি এরকম করে ফেলি অ্যাঙ্গেল কমছে, তাহলে I1 এর অ্যাঙ্গেলটা ডিক্রিজ করছে। এটাকে এইভাবে না রশ্মিটা ফেলে রশ্মিটাকে যদি আমি একদম অবিলম্ব বরাবর ফেলতাম তাহলে ভ্যালু অফ I1 কত হয়ে যাবে 0। তাহলে এই ছবিটাকে যদি আমি এখানটা না এরকম ভাবে ব্যাখ্যা করি, বলে স্যার এটা যদি বিভেদ তল হয়ে থাকে এবি, এখান থেকে ডিরেক্টলি বিভেদ তলের রেসপেক্টে এই লাইনটার নাম কি অবিলম্ব,
তাহলে যদি ডাইরেক্ট এখান থেকে আমি আলোক রশ্মি ফেললাম, যদি এখান থেকে ডিরেক্টলি আলোক রশ্মি ফেলি, আলোক রশ্মি ডাইরেক্ট এইভাবে ভেতর চলে যাবে। ডিরেক্টলি যদি ভেতরে চলে যায় তাহলে আমার এই আলোক রশ্মিটা এই যে অবিলম্ব, জেনারেলি বলা হয় যে অবিলম্বটা এভাবে আছে, এটা হচ্ছে এবি তল, সাপোজ এটা এবি তল, এর মাঝখান দিয়ে যে লাইনটা চলে গিয়েছে সেই লাইনটাকে নাম হচ্ছে অবিলম্ব বা নরমাল। কোন আলোক রশ্মি যদি এইভাবে পড়ে তখন এই কোণটাকে হচ্ছে আমার আপতন কোণ, এই কোণটা। কিন্তু এই যে রশ্মিটা আছে সেই রশ্মিটা যদি এই দাগের উপর পুরোপুরি এসে পড়ে, পুরোপুরি এসে পড়ে, তাহলে এই অবিলম্ব ছিল, অবিলম্বের ওপর এই রশ্মিটা ডিরেক্টলি পড়ছে, তাহলে অ্যাঙ্গেল তো হবে না, কি করে অ্যাঙ্গেল হবে? সেই জন্য বলা হচ্ছে যে এই পয়েন্ট কিউ এটা আছে, তাহলে আমরা এই রশ্মিটাকে যদি পিকিউটাকে যদি এরকম করে ঘোরাতাম তাহলে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম অ্যাঙ্গেলটা ডিক্রিজ করছে, এরকম ঘোরাতে ঘোরাতে একদম এইভাবে, এইভাবে যদি আমি রশ্মিটা ফেলি তাহলে ভ্যালু অফ I1 কত হবে? 0 হয়ে যাবে। এইভাবে যদি আমরা রশ্মিটাকে ডিরেক্টলি এইভাবে ফেলি তাহলে I1 এর মান কত হবে? 0। আর ডিরেক্টলি রশ্মিটা এবার এইভাবে রশ্মিটা ফেললে, রশ্মিটা তাহলে এখান থেকে ফেলা হলো, এই রশ্মিটা ডিরেক্টলি ফেললে আমার ভ্যালু অফ I1 এর মান 0। রশ্মি ডাইরেক্ট এর মধ্যে ঢুকবে, ওই জন্য I1 0 হলে R1 টা কত হয়ে যাবে? R1 ও 0 হবে। তাহলে ডিরেক্টলি যদি রে ঢোকে তাহলে I1 0, তার জন্য এখানেও কোণ হবে না, R1 0। সো তাহলে আমি জেনারেল যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটাকে এখানে ড্র করেছি, ড্র করে এখানে বলা হচ্ছে যে লম্ব আপতন ঘটলে এই কন্ডিশনটা লেখা আছে, সেই জন্য বলছি অ্যাকর্ডিং টু কোশ্চেনের যে কন্ডিশন, সেই কন্ডিশনের রেসপেক্টে বলছি লম্ব আপতন, লম্ব আপতনের শর্তে, লম্ব আপতনের শর্তে I1 কত? I1 0 সেমিকোলন। ডিরেক্টলি যদি রশ্মিটা আমরা এইভাবে পড়ে I1 ও 0, সাথে সাথে R1 টাও 0, R1 that is equal to 0। আবার আমরা এই চ্যুতিকোণের এই ফর্মুলাটাকে আমরা জানি, so that is equal to চ্যুতিকোণ ডেল সমান সমান আমরা জেনে এসেছি ফর্মুলা I1 প্লাস I2 মাইনাস অফ ক্যাপিটাল A। এবার তাহলে ডেল ইজ ইকুয়াল টু I1, I1 টা ছিল এই কোণ, I2 টা কোণটা এটা, আর এটা কোণটা এই কোণটা, তাহলে আমাদের তো লম্ব আপতন ঘটছে মানে I1 কত? 0। সো ডেল ইজ ইকুয়াল টু I1 টা 0, 0 প্লাস I2 মাইনাস অফ A, সো দ্যাট ইজ ইকুয়াল টু A প্লাস অফ ডেল, এটা বাঁদিকে আনলাম A প্লাস অফ ডেল, A প্লাস অফ ডেল ইকুয়াল টু কত? I2। তাহলে আমি I2 সমান সমান বেরিয়ে গেল কত? A প্লাস ডেল, I2 সমান বেরোলো A প্লাস ডেল। নেক্সট বলছি আবার কিন্তু আমরা একটা ফর্মুলা জানি, A ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা কিন্তু থিওরি, A ইজ ইকুয়াল টু R1 প্লাস R2। সো ভ্যালু অফ R1, তাহলে R1 এর মান তো এখানে তো 0, তাহলে R1 এর মানটা 0টা যদি এখানে পুট করি তাহলে A ইকুয়াল টু 0 প্লাস অফ R2, তাহলে আলটিমেট R2 ইকুয়াল টু ক্যাপিটাল A। তাহলে R2 এর ভ্যালু কত আসলো? ক্যাপিটাল A, আর I2 এর ভ্যালু কত আসলো? A প্লাস ডেল। এ দুটো বার করে নিলাম। এবার আমরা এই জিনিসটাকে প্রুফ করতে হবে। প্রুফ করার জন্য এবার ক্যাপিটাল R পয়েন্টে স্নেলের সূত্র অ্যাপ্লাই করছি। তাহলে ক্যাপিটাল R কোনটা? এই পয়েন্ট ক্যাপিটাল R, তাহলে এখানে লেখা হচ্ছে এখন ক্যাপিটাল R বিন্দুতে স্নেল প্রয়োগ করছি, ক্যাপিটাল R বিন্দুতে। তাহলে ক্যাপিটাল R বিন্দুতে স্নেল প্রয়োগ করি, তাহলে রেটা এখান থেকে ঠিক এদিকে আসছে, এর প্রতিসরাঙ্ক কত? মিউ। এটা কি কিছু নেই, মানে এখানে কি আছে? এয়ার মিডিয়াম, প্রতিসরাঙ্ক মিউ1 সমান কত? 1। সো কি লিখছি? মিউ ফার্স্ট অ্যাঙ্গেল কত? R2, মিউ সাইন R2, এখানটায় লিখলাম মিউ অফ সাইন R2, মিউ ফার্স্ট অ্যাঙ্গেল R2 কি লিখলাম? মিউ সাইন R2, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ ছিল এখানে, এখানে কত আছে? মিউ1, সো দ্যাট ইজ ইকুয়াল টু মিউ1। তাহলে এবার মিউ1, এবার সেকেন্ড অ্যাঙ্গেল কত? I2, কি হবে এটা? সাইন I2। তাহলে ফার্স্ট অ্যাঙ্গেল এই পয়েন্টে স্নেল কাটাচ্ছি মানে মিউ সাইন R2 লিখলাম, এখান থেকে রেটা এখানে যাচ্ছে, মিউ এর জায়গায় বসিয়ে দিলাম মিউ1 থাকলো। সো মিউ1 অফ সাইন অফ, এখানটায় ফার্স্ট অ্যাঙ্গেল আগে ছিল R2, এখন হচ্ছে I2, মিউ1 সাইন I2। সো দ্যাট ইমপ্লাইজ টু বি মিউ1 এর ভ্যালু কত? মিউ1 এর ভ্যালু 1, সো মিউ ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন অফ R2।
দ্যাট ইজ ইকুয়াল টু সাইন অফ I2, I2 মানটা বসিয়ে দিলাম। I2 কত আছে? a প্লাস ডেল। I2 আছে a প্লাস ডেল, সো a প্লাস ডেল ডিভাইড বাই R2 কত আছে? R2 আছে a, R2 এর ভ্যালু কত? সাইন অফ a। তাহলে আলটিমেট আমরা প্রুভ করে ফেললাম দ্যাট ইমপ্লাইজ টু বি মিউ সমান সমান সাইন a প্লাস ডেল সাইন অফ a প্লাস ডেল ডিভাইড বাই কত প্রুভ করলাম? সাইন অফ a। ক্লিয়ার কনসেপ্ট এটা? এখন পড়বো থিন প্রিজম। থিন প্রিজম বা পাতলা প্রিজম। এখন প্রিজম যেটা আছে এই টার্মটা, এই প্রিজমে দুটো ক্লাসিফিকেশন, প্রিজমে দুটো মানে ক্লাসিফিকেশন। একটাকে বলে ফ্ল্যাট প্রিজম, ফ্ল্যাট প্রিজম একটা নাম, আর একটা নাম হচ্ছে থিন প্রিজম। বাংলা ভাষায় যদি বলি তাহলে বলবো এটা হচ্ছে মোটা প্রিজম, এটা হচ্ছে সরু প্রিজম। এখন এই ফ্ল্যাট প্রিজম মানে পরীক্ষায় যদি শুধু প্রিজম কথাটা বা শুধু প্রিজম কথা যদি মেনশন করা থাকে তাহলে বুঝবে কিন্তু তোমার ফ্ল্যাট প্রিজম দেওয়া আছে। ফ্ল্যাট প্রিজম বা শুধু প্রিজমের ক্ষেত্রে আমরা প্রতিসারক কোণকে অলওয়েজ কিন্তু 60 ডিগ্রি ধরে নিই। আর থিন প্রিজম কাকে বলবো? থিন প্রিজম তাকেই বলবো যদি প্রতিসারক কোণের ভ্যালুটা লেস দ্যান 10 ডিগ্রি হয়। তাহলে প্রতিসারক কোণের ভ্যালুটা যদি লেস দ্যান 10 ডিগ্রি, 10 এর কম হয়, তখন তাকে বলবো থিন প্রিজম। তাহলে ফ্ল্যাট প্রিজমের প্রতিসারক কোণ কত? 60 ডিগ্রি। ফ্ল্যাট প্রিজমকে আমরা এইভাবে আঁকলাম। এবার থিন প্রিজমটা অ্যাকচুয়ালি পরীক্ষায় যখন আঁকবে ট্রাই করবে যেন এরকম থাকে, কেন যার ক্যাপিটাল এটা তো কম, এখানে অনেকটা বেশি, এখানে ক্যাপিটাল এটা কম, এটা এরকম থিন করে আঁকার ট্রাই করবে। তাহলে এই দুটো সাইড জাস্ট বড় করে দিলে এটাকে থিন মনে হবে। তাহলে কনসেপশনটা হচ্ছে হোয়াট ইজ থিন প্রিজম বা পাতলা প্রিজম কাকে বলে? পাতলা প্রিজম তাকে বলবো যার প্রতিসারক কোণ বা ক্যাপিটালের ভ্যালু লেস দ্যান 10, ধরো 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 5 ডিগ্রি এরকম যদি হয়ে থাকে তখন সেটাকে আমরা বলি থিন প্রিজম। কিন্তু ডায়াগ্রাম আঁকার সময় যদি এরকম ভাবে লিখি তাহলে এই ছবিটা কিন্তু ফ্ল্যাট প্রিজমের ছবি, এটা আঁকলেও চলবে থিন প্রিজমের সমান, কিন্তু এটা একটু এইভাবে আঁকলে সুবিধা হয়, তাহলে এটা অ্যাঙ্গেলটাকে কম দেখাচ্ছে। তাহলে থিন প্রিজম নিয়ে ডিসকাস করছি আমরা। ফ্ল্যাট প্রিজম বা মোটা যে প্রিজম আছে, মোটা প্রিজম বা ফ্ল্যাট প্রিজমের ক্ষেত্রে মানে চ্যুতিকোণের যে রাশিমালা, সেই রাশিমালা আমরা দেখেছিলাম ডেল সমান I1 প্লাস I2 মাইনাস a। তাহলে আমাদের ঘটনা ছিল এবিসি যে প্রিজম ছিল, এই প্রিজমে থিন প্রিজমে আমি আসছি না, এমনি প্রিজমের কথাবার্তা বলছি। এমনি প্রিজমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এবিসি একটা প্রিজম, যে প্রিজমে দুটো প্রতিসারক তল, একটা এবি একটা হচ্ছে এসি। হয়ে গেল শেষ। নেক্সট বলছি এটা এয়ার মিডিয়াম প্রতিসারাঙ্ক μ11, এয়ার মিডিয়াম প্রতিসারাঙ্ক μ11, এটা গ্লাস মিডিয়াম প্রতিসারাঙ্ক মিউ। তাহলে আলোক রশ্মিটা পি থেকে আসছে, কিউ পয়েন্টে পড়লো, কিউ আর পথে চলে গেল, আর এস পথে বেরিয়ে গেল। কিউ পয়েন্টের বাঁ দিকে এটা আপতন কোণ, এটা প্রতিসরণ কোণ। আর পয়েন্টের বাঁ দিকটা আপতন কোণ, আর পয়েন্টের ডান দিকের কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। ব্যাস এই কনসেপশনটা। এবার বলা হচ্ছে ঠিক আগের দিনের মতো আমি এক্সপ্লেন করছি যে লাইট রেটা ঠিক এখান থেকে এইভাবে এবি প্রতিসারক তল থাকার জন্য লাইট রেটা পি কিউ কিউ আর হয়ে আর এস পথে আসছে। তাহলে যদি আমার এবিটা অ্যাবসেন্ট থাকতো বা অনুপস্থিত থাকতো, লাইট রেটা ঠিক আগের দিনের কনসেপ্ট অনুযায়ী এইভাবে পাস করে বেরিয়ে চলে যেত। সিমিলারলি যদি আমরা এখান থেকে একটা ডটেড লাইনটা এভাবে দিলাম, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই কিন্তু আমার ডেল, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে ডেল, ডেলটাকে আমরা বলি চ্যুতিকোণ। তাহলে ঘটনাটা হচ্ছে তাহলে এই I1 আপতন, R1 প্রতিসরণ, এদিক থেকে হেঁটে আসবে, এটা আপতন এটা প্রতিসরণ, এটা এয়ার মিডিয়াম μ1 = 1, এয়ার মিডিয়াম μ1 = 1, প্রিজম যেটা আছে গ্লাস মিডিয়াম প্রতিসরণ কত মিউ, এটা R1 এটা। এখন কথাবার্তা হচ্ছে পুরো প্রিজমের ক্ষেত্রে যে রাশিমালাটা প্রুভ করেছিলাম চ্যুতিকোণ ডেল ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস a, I1 টা পুরো ফ্রেমের আপতন কোণ, I2 টা পুরো ফ্রেমের নির্গমন কোণ, আর এটা ছিল প্রিজম কোণ। এখন প্রিজমটা যখন থিন প্রিজম হয়ে যাবে তখন কিন্তু এই ফর্মুলাটা হবে না। তাহলে শুধু প্রিজম হলে আমরা এই ফর্মুলাটা লিখে দেবো, কিন্তু যদি থিন কথাটা অ্যাড করে দিই তখন কিন্তু আর এটা হবে না। তাহলে থিন প্রিজমের ক্ষেত্রে আমাকে এই ডেলের ইকুয়েশন বার করতে হবে থিন প্রিজমের ক্ষেত্রে।
থিন প্রিজমের ক্ষেত্রে ভ্যালু অফ ডেল কত হবে সেটা দেখা যায়। তাহলে একই রকম ডায়াগ্রাম, শুধু পরীক্ষা এই ছবিটা আঁকলেও চলবে, শুধু ছবিটা আঁকার সময় বারবারই বলছি এরকম করে একটু থিন ফর্মে আঁকবে ছবিটা। এবার এই জায়গাটায় বলা হচ্ছে যে এই পয়েন্টে শুধু এটাকে মনে রাখতে হবে যে আমরা এখানে আর এখানে স্নেল খাটাবো, খাটালেই আমাদের শেষ। তাহলে কিউ পয়েন্টে স্নেল খাটাচ্ছি, কিউ বিন্দুতে স্নেল খাটাচ্ছি। আর কোথায় খাটাবো স্নেল? আর পয়েন্টে স্নেল। তাহলে ফার্স্টে কিউ বিন্দুতে খাটিয়ে নিচ্ছে স্নেল, কিউ বিন্দুতে স্নেল। সো এখান থেকে লাইটটা এদিকে যাচ্ছে, এখান থেকে লাইট যদি এদিকে যায় মিউ1 ফার্স্ট অ্যাঙ্গেল কত I1, মিউ1 সাইন অফ I1। এখান থেকে লাইটটা এখানে এন্টার করছে, তাহলে মিউ1 এর জায়গায় এখন কি লিখবো? মিউ সেকেন্ড অ্যাঙ্গেল কত R1, সো মিউ সাইন R1। ইয়ারমিডিয়াম বলেছে তো, সো 1, তাহলে সাইন I1 ইকুয়াল টু মিউ সাইন R1। এবার বলা হচ্ছে যে ম্যাথমেটিক্সে একটা ল আছে, সাইন থিটা সমান আমরা কিন্তু লিখতে পারি থিটা। কখন? যদি অ্যাঙ্গেলটা খুব কম হয় তখন সাইন থিটা নিয়ার অ্যাবাউট টু থিটা, মিটে গেল। তাহলে আমরা এখানটায় লিখছি এই যে কোণগুলো, এই কোণটা খুব ছোট, তাহলে খুব যদি ছোট হয় সাইন থিটা কত? নিয়ার অ্যাবাউট টু থিটা। তাহলে আমরা এখানে লিখছি I1 এই R1, তাহলে I1 R1 এরা কিন্তু খুব ছোট। I1 R1 যদি খুব ছোট হয় তাহলে অ্যাকর্ডিং টু এই কনসেপ্টের ভিত্তিতে এখানটায় সাইন I1 আছে, তাহলে সাইন I1 নিয়ার অ্যাবাউট থিটা খুব ছোট হলে সাইন থিটা সমান শুধু থিটা লিখবো, তাহলে I1 R1 খুব ছোট, তাহলে সাইন I1, আর এখানটায় লেখা আছে সাইন R1। সো খুব ছোট হওয়ার কারণে সাইন I1, সাইন থিটা সাইন I1 কি হবে? তাহলে এটা I1। সিমিলারলি সাইন R1 সাইন থিটা, সো সাইন R1 এটা অ্যাঙ্গেল পার্ট থিটা, সো সাইন R1 নিয়ার অ্যাবাউট R1। এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিলাম। সাইন I1 এর জায়গায় জাস্ট I1 সমান কত? মিউ সাইন R1 কত হলো? শুধু R1, তাহলে I1 সমান মিউ R1, ইকুয়েশন 1। তাহলে আমরা এই পয়েন্টে স্নেল আমি অ্যাপ্লাই করলাম, করে আমি I1 সমান পেয়ে গেলাম মিউ R1। ক্লিয়ার কনসেপ্ট? জাস্ট পেলাম I1 সমান কত? মিউ R1। এবার এই পয়েন্টে আমরা স্নেল খাটাবো, একই রকম স্টাইলে এই পয়েন্টে স্নেল খাটাবো। চলো তাহলে ওই পয়েন্টে একইভাবে স্নেলটাকে খাটানো যাক। তাহলে জাস্ট এখানে বলা হচ্ছে যে ক্যাপিটাল R, নাও ক্যাপিটাল R বিন্দুতে যদি আমরা স্নেল খাটাই এই পয়েন্টে, তাহলে আমার লাইটটা কোথা থেকে কোথায় আসছে? লাইটটা এখান থেকে এদিকে যাচ্ছে। ফার্স্ট কি হবে? মিউ ফার্স্ট অ্যাঙ্গেল কত? R2, ফার্স্ট অ্যাঙ্গেল R2, তাহলে মিউ ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে R2, ফার্স্ট অ্যাঙ্গেল যদি R2 হয় তাহলে মিউ সাইন R2, ব্যাস সমান। এখান থেকে আমরা এই মিডিয়ামে যাচ্ছি, তাহলে এখানে ছিল মিউ, এখানে কত আছে? মিউ1, তাহলে মিউ এর জায়গায় বসিয়ে দিলাম মিউ1, সো সাইন অফ এখন অ্যাঙ্গেল আগে ছিল R2, এখন কত অ্যাঙ্গেল? কত? I2। বাঁদিকে R2 ছিল, এখন অ্যাঙ্গেল কত? I2, সো এখানে মিউ1 সাইন, এখানটা I2 বসিয়ে দিলাম। তাহলে ভ্যালু অফ মিউ সাইন R2 টা সাইন R2 থাকলো, সো দ্যাট ইজ ইকুয়াল টু মিউ1 এর ভ্যালুটা 1, মিউ1 1, সো সাইন I2। ঠিক আগেরটার মতো একদম একই কথা, যে এই R2 আর I2 খুব ছোট, এই R2 আর I2 খুবই ছোট, এটা যদি খুব ছোট হয়, ঠিক এই কনসেপশনের উপর ভিত্তি করে এই দুটো খুব ছোট হলে সো মিউ অফ সাইন R2, তাহলে R2 খুব ছোট হওয়ার কারণে যা সাইন R2 জায়গায় লিখে দেবো শুধু R2। I2 খুব ছোট, তাহলে I2 যদি খুব ছোট হয় তাহলে সাইন I2 জায়গায় কত হবে? জাস্ট I2, সো I2 ইকুয়ালস টু আমার আসলো মিউ অফ R2, ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 পেলাম মিউ R1, ইকুয়েশন 2 পেয়েছি কত? মিউ R2। এই দুটো সমীকরণ হয়েছে। এবার আমরা ডেলের ইকুয়েশনটাকে কিভাবে নিয়ে আসছি? তাহলে কিছুই করা হয়নি, শুধু ডায়াগ্রামটাকে ড্র করে ছবিটা এঁকে জাস্ট পয়েন্ট কিউ আর পয়েন্ট আর এ স্নেল অ্যাপ্লাই করে আমি চলে এসেছি I1 সমান মিউ R1, I2 সমান মিউ R2।
যেহেতু ডেল ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের জেনারেল যে ফর্মুলা ডেল সেটা লিখছি I1 প্লাস I2 মাইনাস এ। পৃথিবীর সমস্ত রকম প্রিজমের জন্য এই ফর্মুলাটা I1 প্লাস I2 মাইনাস এ। এবার এটাকে থিনে কনভার্ট করছি, সো ডেল দ্যাট ইজ ইকুয়াল টু, অ্যাকর্ডিং টু মানে ভ্যালু অফ I1 মিউ R1 প্লাস I2 মিউ R2 মাইনাস অফ এ, সো দ্যাট ইজ ডেল সমান এখান থেকে মিউটা কমন নিলাম, তাহলে R1 প্লাস অফ R2 মাইনাস অফ এ। ক্লিয়ার কনসেপ্ট? যা বসিয়ে দিয়ে আমার এই পর্যন্ত এসছে, কিছুদিন আগেই পড়িয়েছি R1 প্লাস R2 মানে হচ্ছে ক্যাপিটাল এ মাইনাস অফ এ, সো দ্যাট ইজ ডেল দ্যাট ইজ ইকুয়াল টু ডেল সমান সমান এই যদি আমি কমন নিই সো মিউ মাইনাস 1। তাহলে যদি থিন প্রিজম পরীক্ষায় থাকে, শুধু উল্লেখ থাকে থিন প্রিজম, এর ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ বার করো, তাহলে তুমি এই সমীকরণটাকে বার করো যেটা এক্ষুনি বার করে দিলাম। আর পরীক্ষায় যদি জিজ্ঞেস করে শুধু প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতিকোণ না, শুধু বললো প্রিজমের ক্ষেত্রে তুমি ডেলের রাশিমালা বার করো, তাহলে তোমায় কিন্তু এই আগের দিনে ডেরিভেশনটা করতে হবে এই পর্যন্ত। থিন প্রিজমের যদি ডেরিভেশন বা রাশিমালা যদি আমার বলে, তাহলে তোমাকে এই পর্যন্ত আসতে হবে। ক্লিয়ার কনসেপ্ট? কনসেপ্ট অন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে সংকট কোণ। এখন বলা হচ্ছে যে ডায়াগ্রামটাকে এখানে ড্র করেছি, এই ডায়াগ্রামের বিভেদ তল হচ্ছে এটা, এটা অবিলম্ব। আলোক রশ্মি পাস করছে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে। এবার ঘন মাধ্যমের থেকে লঘু মাধ্যমের দিকে যদি আলোক রশ্মি পাস করে, তাহলে ফার্স্টের আপতন কোণ কত? I। এবার বলা হচ্ছে আলোক রশ্মি যখন ঘন থেকে লঘুর দিকে যাবে তখন অবিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে অবিলম্ব কোণটা এটা অবিলম্ব। তাহলে আলোক রশ্মি ঘন থেকে লঘুর দিকে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে, সেই কারণে অ্যাকর্ডিং টু ডায়াগ্রাম এটা বেশি এটা হচ্ছে কম, এই অ্যাঙ্গেলটা বড় এই অ্যাঙ্গেলটা ছোট। এবার যদি এই যে আলোক রশ্মিটা পড়ছে আমরা যদি আইটাকে বাড়িয়ে দিই তাহলে আরটাও বৃদ্ধি পাবে। তাহলে এক্সাম্পল ধরো এইভাবে লাইটটা ফেলা হচ্ছে জাস্ট এইভাবে যদি আমি লাইটটা ফেলি তাহলে আমার আপতন কোণ I প্রতিসরণ কোণ R। আমি যদি লাইটটাকে আরো আইটাকে ইনক্রিজ করতাম বাড়িয়ে দিতাম, লাইটটাকে যদি আরেকটু ইনক্রিজ করে দিই সাপোজ, তাহলে আরটা কি আরটা আরো বৃদ্ধি পাবে। তাহলে আইটাকে আমি আরেকটু ইনক্রিজ করে দিয়েছি, করলে আরটা এই যেভাবে রেটা পাস করছিল এই রেটা ঠিক আরো এইভাবে বেশি পরিমাণ হেলে পাস করলো, তাহলে আমার অ্যাঙ্গেলটা আগে ছিল আর এখন অ্যাঙ্গেলটা অনেকটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তাহলে এবার ঘটনাটা হচ্ছে যে এই আইটাকে চেঞ্জ করলে আমার আরটাও চেঞ্জ হচ্ছে, তাহলে ঘন থেকে লঘুর দিকে গেলে আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে এই আই এর একটা নির্দিষ্ট বা সার্টেন ভ্যালু আছে। সাপোজ এই যে আপতন কোণের একটা বিশেষ ভ্যালু, সাপোজ ধরো আপতন কোণটা, এই আপতন কোণের একটা বিশেষ ভ্যালুর জন্য সাপোজ ধরো প্রতিসৃত যে রশ্মিটা, এটা আপতিত রশ্মি এটা প্রতিসৃত রশ্মি বেশি পরিমাণে, তাহলে এটা ইনক্রিজ করলে এই রশ্মিটা আস্তে আস্তে হেলে আসবে। তাহলে বিশেষ আপতন কোণ আই এর জন্য সাপোজ মনে করো প্রতিসৃত রশ্মি এই যে বিভেদ তল যেটা আছে, ডিফারেন্স লেভেল বা বিভেদ তল যেটা আছে, বিভেদ তল ঘেঁষে রশ্মিটা মনে করো পাস করে বেরিয়ে যাচ্ছে, তাহলে রশ্মিটা এইভাবে পড়লো দুটো মাধ্যমের মাঝখানে যেটা বিভেদ তল ঘেঁষে চলে যাচ্ছে। অবিলম্বের রেসপেক্টে কোনটাকে বলে? প্রতিসরণ কোণ। তাহলে অবিলম্বের রেসপেক্টে আমার এই যে আলোক রশ্মিটা বেরিয়ে যাচ্ছে, এই রশ্মিটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, তাহলে এই রশ্মিটা হচ্ছে আপতিত রশ্মি, যেটা আমি প্রথম যেটা ফার্স্ট মিডিয়াম থেকে যেটা যাচ্ছে, এই রশ্মিটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। তাহলে প্রতিসৃত যে রশ্মিটা আছে এই বিশেষ আপতন কোণের জন্য এই রশ্মিটা অবিলম্বের রেসপেক্টে অ্যাঙ্গেল করেছে 90 ডিগ্রি। যদি এই ঘটনা ঘটে তখন এই ঘন মাধ্যমে সৃষ্ট যে বিশেষ আপতন কোণ, এই আপতন কোণটাকে বলে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ হচ্ছে ঘন মাধ্যমে সৃষ্ট বিশেষ আপতন কোণ, যে আপতন কোণের জন্য অন্য মাধ্যম, কোন মাধ্যম? লঘু মাধ্যম, অন্য মাধ্যমে প্রতিসরণ কোণের মান কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি। অন্য মাধ্যমে প্রতিসরণ কোণের মান যদি 90 ডিগ্রি হয় তখন এই ঘন মাধ্যমে সৃষ্ট আপতন কোণটাকে বলে সংকট কোণ।
বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার ধরো সাপোজ এই যে লঘু মাধ্যমটা বাতাস না, যদি বাতাস না হয় তাহলে কিন্তু প্রতিসরাঙ্ককে আমরা 1 ধরতে পারবো না। তাহলে এটা কত μ1, এটা সেকেন্ড মিডিয়াম, প্রতিসরাঙ্ক কত μ2, সেকেন্ড মিডিয়াম প্রতিসরাঙ্ক হচ্ছে μ2। তাহলে এটা হচ্ছে আমার লঘু মাধ্যম। তাহলে এই ডায়াগ্রামটাকে কনভার্ট করে আমরা এই ছবিটা ড্র করব। লঘু মাধ্যম কিন্তু বাতাস না, এটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে এখন আমরা এই মিডিয়ামের ক্ষেত্রে স্নেলের ল অ্যাপ্লাই করব, দ্যাট ইজ পয়েন্ট পি। তাহলে পি বিন্দুতে যদি আমি স্নেলের ল খাটাই, তাহলে পয়েন্ট পি তে যদি আমরা স্নেলের ল খাটাই, তাহলে এখান থেকে আমি এদিকে হাঁটছি, এই মিডিয়াম থেকে এই মিডিয়াম μ2 থেকে আমরা μ1 এর দিকে যাচ্ছি। সো ফার্স্ট μ2, দ্যাট ইজ ইকুয়াল টু ফার্স্ট অ্যাঙ্গেল কত i, তাহলে μ2 ফার্স্ট অ্যাঙ্গেল হচ্ছে i, সো μ2 অফ sin i দ্যাট ইজ ইকুয়াল টু সেকেন্ড মিডিয়ামে যাচ্ছি, সেকেন্ড মিডিয়াম, তাহলে সেকেন্ড যে মিডিয়ামটা আছে সেকেন্ড মিডিয়ামে প্রতিসরাঙ্ক আগে ছিল μ2 হচ্ছে ফার্স্ট, এখান থেকে এখানে সেকেন্ড মিডিয়ামে μ2 এর জায়গা বসিয়ে দিলাম কত μ1, এটা sin হয়ে গেল। বলে ফার্স্ট অ্যাঙ্গেল কত i, সেকেন্ড অ্যাঙ্গেল কত 90, তো সেকেন্ড অ্যাঙ্গেল হচ্ছে 90, ডাইরেক্ট 90 না লিখে ফার্স্ট টাইম r লিখি, সো μ1 μ2 এর জায়গায় μ1 sin সেকেন্ড অ্যাঙ্গেল হচ্ছে r, সো sin r দ্যাট ইমপ্লাইজ টু বি μ2, এই আইটাকে বলা হচ্ছে এখানে থিটা c, তো μ2 sin থিটা c, μ1 এর মানটা μ1 থাকলো, sin r কত sin 90 কত হচ্ছে 1, সো দ্যাট ইমপ্লাইজ টু বি sin থিটা c equal to μ1 divided by μ2, that is equal to theta c সমান sin inverse μ1 by μ2, sin inverse μ1 by μ2। এই যে সম্পর্কটা একটা আসলো যে থিটা c সমান কত sin inverse μ1 by μ2, এটা বিভিন্ন ম্যাথমেটিক্সে কাজে লাগবে। আর একটা জিনিস কাজে লাগবে, যে জিনিসটা কনসেপ্ট অন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে যে জিনিসটা বোঝালাম, এই লাইনটা মাঝে মাঝে লাগবে, আবার মাঝে মাঝে জাস্ট আমাদের এই লাইনটাকে লাগবে। এই লাইনটা থেকে ডাইরেক্ট বলা হচ্ছে যে তাহলে আলটিমেট এটা কত sin থিটা c সমান কি এসেছিল μ1 by μ2। যদি এই মাধ্যমটা এয়ার মিডিয়াম থাকতো তো ভ্যালু অফ μ1 কত 1, সেই জন্য sin থিটা c সমান 1 by μ2, sin থিটা c সমান 1 by μ2, এটা বহু জায়গায় লাগবে কাজে, sin থিটা c সমান 1 by μ2।